দক্ষিণ লেবানন, সিরিয়া এবং গাজা উপত্যকায় কোনো ধরনের সময়সীমা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ ইসরায়েলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও লেবানন সীমান্তের নিরাপত্তা অঞ্চল থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনা তাদের নেই। বিউফোর্টের চূড়া থেকে দক্ষিণ লেবানন এখন আমাদের নিয়ন্ত্রণে। এই নিরাপত্তা অঞ্চলে যতদিন প্রয়োজন আমরা থাকব। এখান থেকে সেনা প্রত্যাহারের কোনো অভিপ্রায় আমাদের নেই। বক্তব্যে ওয়াশিংটনের নাম উল্লেখ করে যুদ্ধকালীন মিত্রদের সাথে তৈরি হওয়া দূরত্বের কথাও তুলে ধরেন নেতানিয়াহু। জানান, যুদ্ধ চলাকালীন গোলাবারুদ সরবরাহ বন্ধের মতো আন্তর্জাতিক চাপও সামলাতে হয়েছে তাদের। বাহ্যিক চাপের মধ্যে যুদ্ধের সময় গোলাবারুদ সরবরাহ বন্ধের বিষয়টির মতো পরিস্থিতিও ছিল। আমাদের আমেরিকান বন্ধুরা যখন জিজ্ঞেস করেছিল আমরা কিভাবে লড়ব, আমি তাদের বলেছিলাম অস্ত্র না থাকলেও খালি হাতে লড়াই চালিয়ে যাব। বরাবরের মতোই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, তিনি যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না। ইরানের দুষ্টু শাসনের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো, কোন চুক্তি হোক বা না হোক, আমি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী আছি ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। কোন অবস্থাতেই আমরা ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেব না। একই অনুষ্ঠানে সুর মেলান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসো। সব চাপ উপেক্ষা করে নিরাপত্তা অঞ্চলগুলোতে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এর অবস্থান ধরে রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি। লেবানন, সিরিয়া এবং গাজার নিরাপত্তা অঞ্চলে আইডিএফ কোনো সময়সীমা ছাড়াই অবস্থান করবে। বর্তমান ও ভবিষ্যতে যত চাপই আসুক না কেন, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বলয় থেকে সেনা প্রত্যাহারের আমরা বিরোধী। লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে ইরান যদি কোনো পাল্টা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে তেহরানকে চরম মূল্য চুকাতে হবে বলেও সরাসরি হুমকি দেন কাটস। লেবাননের সংঘাত নিরসনে আমেরিকার মধ্যস্থতায় ওয়াশিংটনে যখন দুই দেশ মুখোমুখি আলোচনায় রয়েছে, ঠিক সেই সময় ইসরায়েলের শীর্ষ নেতাদের এমন বক্তব্য আলোচনার পরিবেশকে ক্রমেই জটিল করে তুলছে। এক সপ্তাহের মধ্যে অন্তত 3টিরও বেশি ভিডিও বার্তায় এমন বক্তব্য দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ধ্বংসস্তূপ আর শোকের ক্ষত কাটিয়ে পবিত্র আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ার রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। কারবালার ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে ইউএস ইসরায়েলি আগ্রাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অবিচল অবস্থানের জানান দিচ্ছেন এই শিয়াপন্থী মুসলমানরা। সব ধ্বংসযজ্ঞ, দুঃখ আর বেদনাকে পেছনে ফেলে আমরা আমাদের পবিত্র ভূমিতে জড়ো হয়েছি। কোনো কিছুই আমাদের দমাতে পারবে না। এই পথ ধরে আমরা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকব এবং আমাদের সংকল্প থেকে কেউ সরাতে পারবে না। চারপাশে যতই ধ্বংসযজ্ঞ আর আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্র থাকুক না কেন, মহররমের এই 10ম দিনে আমরা এখানে জড়ো হয়েছি মূলত ইমাম হোসেনের দেখানো পথের দৃঢ় অঙ্গীকার নিয়ে। বৃহস্পতিবার আশুরার এই জমায়েতে সম্প্রচার করা হয় হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমের একটি ভিডিও বার্তা, যেখানে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনার উপস্থিতির তীব্র সমালোচনা করেন তিনি। সাফ জানিয়ে দেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। ইসরায়েলকে নিঃশর্তভাবে লেবানন ছাড়তে হবে। দেশের সার্বভৌমত্বের পরিপন্থী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্বই সব সমাধানের শেষ কথা। এখানে ইসরায়েলের কোনো আংশিক উপস্থিতি, সম্পর্ক স্বাভাবিকীকরণ কিংবা বৈরিতার অবসান ঘটানোর কোনো সুযোগ নেই। সম্প্রতি আমেরিকার মধ্যস্থতায় দক্ষিণ লেবাননে দখলকৃত এলাকা দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাব নিয়ে আলোচনার মাঝেই এমন বক্তব্য এলো, যেখানে ইসরায়েল বারবার কথিত নিরাপত্তা অঞ্চলগুলো থেকে সেনা সরাতে অস্বীকৃতি জানাচ্ছে। প্রথা অনুযায়ী কারবালার ময়দানে ইমাম হোসেনের শিবিরের স্মরণে প্রতীকী তাঁবু পোড়ানোর মধ্য দিয়ে তেহরানে পালিত হল পবিত্র আশুরা। তবে এবারের শোকের আবহে মিশেছিল ক্ষোভ আর যুদ্ধের যন্ত্রণা। ঐতিহাসিক শোক আর সাম্প্রতিক ক্ষত দুয়ে মিলে বৃহস্পতিবার তেহরানের রাজপথে তৈরি হয় ভিন্ন এক আবহ। প্রায় 3000 মানুষের প্রাণহানির পর গত এপ্রিলে যুদ্ধবিরতি ও চলতি মাসে ইউএস ইরান চুক্তি হলেও সাধারণ মানুষের মনে এখনও কাটেনি ক্ষোভ।
গত ফেব্রুয়ারিতে ইউএস ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এটি দেশটির প্রথম আশুরা। আর এ কারণেই তেহরানের রাস্তায় ট্রাম্প প্রশাসনের সাথে যে কোনো ধরনের আলোচনার বিরুদ্ধে আওয়াজ তোলেন সাধারণ মানুষ। আমাদের নেতারা যদি দৃঢ় থাকেন এবং সর্বোচ্চ নেতার শর্ত থেকে পিছিয়ে না যান, তবে যুদ্ধের হুমকি এমনিতেই কেটে যাবে। কিন্তু আমরা যত বেশি ছাড় দেব, শত্রুরা তত বেশি নৃশংস হয়ে উঠবে। ট্রাম্প প্রতিদিন নতুন শর্ত চাপিয়ে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ করবে। এমন আলোচনা জনগণ কখনোই মেনে নেবে না। আমাদের সাথে কোনো চুক্তি বা আলোচনা হতে পারে না। তারা আমাদের উপর আঘাত হেনেছে, তাদেরও পাল্টা আঘাত করা উচিত। আপনি ট্রাম্পকে একদমই বিশ্বাস করতে পারবেন না। ইসরায়েলকেও কোনোভাবেই বিশ্বাস করা যায় না, আর তারা সবসময় শান্তির মাঝে অপবাদ ছড়ায়। এদিকে যুদ্ধ ও অর্থনৈতিক মন্দা উপেক্ষা করেই তেহরান সহ ইরানের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া মুসলমানদের প্রধান কেন্দ্র ইরাকের কারবালায় ছুটে আসেন। ইমাম আব্বাস ও ইমাম হোসেনের মাজার জিয়ারত আর ধারালো তরবারি দিয়ে শরীর রক্তাক্ত করে তাকবীর রীতির মাধ্যমে শোক প্রকাশ করেন তারা। যুদ্ধ, অর্থনীতি কিংবা জীবনযাত্রার মান নিয়ে বলতে গেলে আমাদের কোনো সমস্যাই নেই, আর মৃত্যুর কোনো ভয় আমাদের নেই, কারণ আমরা পরকাল ও শাহাদাতের কথাই ভাবি। ইরানের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ এবং আমরা যুদ্ধের পরিস্থিতির মধ্যে রয়েছি সত্য, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, আমরা এখানে এসে পুণ্যার্থীদের সেবা করা থেকে কখনোই বিরত হব না। আশুরা উপলক্ষে ইরান ছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরাকের কারবালায় পুণ্যার্থীদের ঢল নামে। কারবালার পবিত্র নগরীতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো শিয়া মুসলমান সমবেত হয়ে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় রাসূলের দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী পালন করেন। শুক্রবার 10 মহরম কারবালার ইমাম আব্বাস ও ইমাম হোসেনের মাজার প্রাঙ্গণে কালো ব্যানার ও পতাকা হাতে সমবেত পুণ্যার্থীরা বুক চাপড়ে, ড্রাম বাজিয়ে ও ঐতিহ্যবাহী রীতি অনুসরণে শরীর রক্তাক্ত করেন। অন্যদিকে ইসরায়েলি বোমাবর্ষণের ধ্বংসস্তূপের মাঝেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিহতেও বের হয় আশুরার মিছিল। হিজবুল্লাহ ও ইসরায়েলের সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাঝে দাঁড়িয়ে বুক চাপড়ে কারবালার চেতনা স্মরণ করেন যুদ্ধবিধ্বস্ত লেবানিজরা। এটি আমাদের নিজস্ব জন্মভূমি, এখানে যাই ঘটুক না কেন আমরা কখনো এটি ছেড়ে যাব না। যুদ্ধ আমাদের কাছে কিছুই নয়, শাহাদাতই আমাদের একমাত্র চাওয়া। ইমাম হোসেন আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্যশীল হতে হয়, কিভাবে শহীদ হতে হয়। এছাড়া ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার হুথি সমর্থক আশুরা উপলক্ষে বিশাল সমাবেশ করেন। আমেরিকা ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে কারবালার ঐতিহাসিক স্লোগান পুনরুক্তি করে নিজেদের প্রতিরোধ সংগ্রামের জানান দেন তারা। কারবালার ঐতিহাসিক আত্মত্যাগের 1300 বছরেরও বেশি সময় পর বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মাঝে আশুরার এই জমায়েতগুলো কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং একটি রাজনৈতিক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। স্বাভাবিকের চেয়ে বর্তমান তাপমাত্রা প্রায় 65 ডিগ্রি ফারেনহাইট ওপরে। ওয়েস্টার্ন ইউরোপ জুড়ে জেঁকে বসা এই তীব্র দাবদাহের পেছনে দায়ী ওমেগা ব্লক নামের একটি বিশেষ আবহাওয়া ধরন, যা বায়ুমণ্ডলে একটি বাল্বের মতো তৈরি করে গরম বাতাসকে এক জায়গায় আটকে রেখেছে। তবে এই চরম তাপপ্রবাহে নগরবাসীর জন্য সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদেরই ঘরবাড়ি। লন্ডনের ভিক্টোরিয়ান আমলের ঐতিহ্যবাহী বাড়ি কিংবা প্যারিসের জিঙ্কের ছাদ দেয়া অ্যাপার্টমেন্ট, এগুলো তৈরি হয়েছিল শীতকালে ঘরের ভেতর তাপ ধরে রাখার জন্য, গ্রীষ্মের উত্তাপ ঠেকানোর জন্য নয়। ফলে মাত্র কয়েক ঘন্টার রোদেই এক একটি ঘর পরিণত হচ্ছে জ্বলন্ত ওভেনে। টিকে থাকতে জানালার কাছে ফয়েল পেপার লাগিয়েও মিলছে না নিস্তার। It's been really difficult, I must say. I had to I'm just opening the windows, putting my fan on, I'm taking a shower right before bed, I'm sleeping with wet towels over me just to try to survive, honestly, and just try to sleep. বিশেষজ্ঞরা বলছেন ইউরোপের এই পুরনো আবাসন কাঠামোকে দ্রুত জলবায়ু সহনশীল না করতে পারলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে, কারণ ইউরোপের বিদ্যমান বাড়িগুলোর সিংহভাগই তৈরি হয়েছিল শীতের তীব্রতা মাথায় রেখে। গ্রীষ্মের এমন নজিরবিহীন গরম ঠেকানোর কোনো প্রযুক্তি এতে নেই। We expect more frequent, longer and more intense heat waves across much of Britain and Northern Europe.
And many homes being built today, or existing homes, are still designed primarily around retaining heat during winter, with thermal comfort in winter in mind rather than preventing overheating in the summer. So it's really important that we climate-proof our housing stock for the warming climate. এদিকে ব্রিটেনের কেমব্রিজে পার্কের গাছের ছায়ায় আশ্রয় নেয়া মানুষগুলো মনে করিয়ে দিচ্ছেন এক চরম সত্য। আবহাওয়াকে দোষ না দিয়ে প্রকৃতির এই রুদ্র রূপের পেছনে মানুষের নিজেদের ভুল এবং জীবনযাত্রাকেই দায়ী করছেন তারা। I think we need to relax and live with it. And if it means we have to open more windows, open our windows. If it means we have to put more shade trees down the street, let's have some more shade trees down the street. And let's just accept the weather is what we live in. And we're the ones that needs to change. তবে ব্রিটেনের চেয়েও ফ্রান্সের পরিস্থিতি বেশি ভয়াবহ। দেশটিতে ইতিমধ্যে দাবদাহের কারণে প্রায় অর্ধশত মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। জুন মাসের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা 110 ডিগ্রি ফারেনহাইট পৌঁছানোয় স্কুল ও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন। আমরা নজিরবিহীন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বৈশ্বিক উষ্ণায়নের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি ঠিকই, কিন্তু ইউরোপে আজ যে ধরনের চরম তাপমাত্রা দেখা যাচ্ছে তা স্বাভাবিকের চেয়ে 65 ডিগ্রি বেশি। তার সাথে মানিয়ে নেওয়ার কোনো পূর্ব প্রস্তুতি আমাদের ইতিহাসে নেই। তাই এই মুহূর্তে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো সাধারণ মানুষের সুরক্ষা ও সতর্কতা। সমতলের এই উত্তাপ এখন ছুঁয়ে গেছে ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আল্পসেও। জুনের শেষ ভাগেই এখানকার পরিস্থিতি দাঁড়িয়েছে অগাস্টের চরম গরমের মতো। 4000 মিটারের উচ্চতার ওপরেও তাপমাত্রা হিমাঙ্কের ওপরে থাকায় রাতে বেলাতেও জমাট পাচ্ছে না বরফ। ফলে নরম তুষারের নিচে থাকা ফাটলগুলো উন্মুক্ত হয়ে সৃষ্টি করছে প্রাণঘাতী অবয়ব, যার ফলে পর্বতারোহীরা যেমন ঝুঁকিতে পড়ছেন তেমনি ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। জলবায়ু পরিবর্তনের এই দৃশ্যমান ক্ষতচিহ্ন জানান দিচ্ছে ওমেগা ব্লকের এই আগুন সহজে নেবার নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।